সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন স্থপতি মুবাশশির হোসেন। মুবাশশির ভাই, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি শুরুতেই জানতে চাই যে আমাদের সবচেয়ে দীর্ঘ যে জিম্মি দশা বা আমরা মধ্যে আছি, সেটা তো আমরা পরিবহন খাতের কাছে, নাকি? অবশ্যই বাংলাদেশের পরিবহন খাতটা হচ্ছে বাংলাদেশের সমস্ত কিছু তারা চাইলে ওলট পালট করে দিতে পারে। কারণ রেলওয়েকে দুর্বল করার পরে এই সড়ক পরিবহন, বিশেষ করে অন্য পরিবহন যত না, তার চেয়ে বেশি হচ্ছে সড়ক পরিবহন বাংলাদেশের সমস্ত কিছুকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। যেরকম তারা আইনকে পর্যন্ত পরিবর্তন করেছে যে কোনো ড্রাইভারকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, কোনো ড্রাইভারকে অজামিনযোগ্য বিচার করা যাবে না। এগুলি কিন্তু তারা জিম্মি করে করে আদায় করেছে। এবং সর্বশেষ এই যে গত পরশুদিন আমরা দেখলাম যে 7-8 ঘন্টা বাস থেমেছিল, হ্যাঁ, গণপরিবহন চলেনি রাস্তায়, এবং এটা আচমকাই হয়েছে। আমি এটাকে উল্টা ভাবে বলি যে আমরা বাংলাদেশের কোনো বিচার মানি না। এটাকে যদি এক লাইনে আমি ব্যাখ্যা করি, কারণ ঘটনাটা হলো অন্যায় ধরার জন্য বিচার করা হচ্ছিল, বিচারের প্রতিবাদে বিচার অন্যায় কি ন্যায় সেটার প্রতিবাদ করানো হয়নি, কিন্তু সমগ্র বিচারের প্রতিবাদে তারা সাডেনলি জনগণকে জিম্মি করলো এবং সরকার বাধ্য হলো ঢাকা স্থবির হয়ে গেল। হ্যাঁ, ঢাকা স্থবির হলো। শুধু না, মানে এমন দুরবস্থায় আমি প্রেস ক্লাবের সামনে 1 ঘন্টা গাড়িতে বসেছিলাম। আমার একটা মিটিং আমি করতেই পারি নাই আলটিমেটলি, এবং সাডেনলি অর্ধেক রাস্তা, এবং যারা ঘরে ফেরার বিভিন্ন গন্তব্য তাদের রাস্তায় আটকা পড়ে গেল। আর এখন তো একটা জিনিস আমাদের কিন্তু ঢাকার একটা ইন্টারেস্টিং ফিচার গত 10 বছরে 15 বছরে পরিবর্তন হয়ে গেছে। সেটা হচ্ছে এখন অলমোস্ট প্রতিটি একদম সচ্ছল পরিবারেরও হাজবেন্ড ওয়াইফ দুজনই চাকরি করে, দুজনই কাজ করে। কারণ এখন গৃহবধূর আর গৃহবধূ না, তারা জনগণের অংশ, এবং বহু ক্ষেত্রে তারা সমান অধিকার নিয়েই কাজ করতেছে। এই মহিলাদের বাসায় ফিরতে হয়, সন্তানদের দেখভাল করতে হয়। তাদের জন্য যদি আমি যাতায়াত ব্যবস্থাকে সুন্দর না করতে পারি, নির্ভরশীল না করতে পারি, তাহলে আমাদের এই অগ্রগতির একটা বিরাট জিনিস কিন্তু নিচে চলে যাবে। আপনি বিচারের কথা বলছিলেন, বিচারের প্রতিবাদ। এখন চিন্তা করেন যে একটি দেশের, আমরা রাজাকার আলবদরের বিচারের কথা বলছি, কারণ তারা বিরোধিতা করেছিল বাংলাদেশের সৃষ্টির। আর আমরা এখন পরিবহন, আমি একদম সরাসরি বলছি, পরিবহন খাতের বিরাট একটা অংশ, তারা বাংলাদেশের কোনো বিচার, জনগণের জন্য যে বিচার, সে বিচার তারা মানতে রাজি না। মানে তাদের বিপক্ষে যায়, বা তাদের বিপক্ষে বলাও ঠিক হবে না, তাদের অন্যায় কাজের প্রতিবাদ স্বরূপ যে বিচার হয় সেটি তারা মানতে রাজি না। এবং এই যে দুরবস্থা, এখানে সরকার পর্যন্ত জিম্মি, এবং দীর্ঘদিন হয়ে আসছে। কোন একটা নির্দিষ্ট সরকার কথা আপনি বলতে পারবেন না, আমি একটা সরকারের কথাও বলা যাবে না। এই ঘটনাটি ঘটেছে কিন্তু সেই সময় থেকে, যখন থেকে রেলওয়েকে একেবারে দুর্বল থেকে দুর্বলতম অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, তখন থেকেই কিন্তু দিনের পর দিন এই জিনিসগুলি শক্তিশালী হয়েছে। আমরা ছাত্র জীবনে ড্রাইভার, হেল্পারদের কাছ থেকে অসম্ভব রকম ভালো ব্যবহার পেতাম, এবং ছাত্র হলে তারা খুব সম্মানের সাথে ব্যবহার করত। এখন কিন্তু প্রতিটি ক্ষেত্রেই ছাত্ররা প্রতিবাদ করে এবং তারা তাদের উপর মারধর করে। এটা কিন্তু প্রতিনিয়ত ব্যাপার, এবং মারধরের পরবর্তীতে আবার ছাত্ররা গাড়িতে আগুন লাগায়। তার মানে সামগ্রিকভাবে কোনো আইন তাদের উপরে প্রয়োগ করতে সরকার, আমি একদম সরাসরি বলবো, সরকার কোনো আইন প্রয়োগ করতে ভয় পায় এবং মাঝপথে ফিরে আসে। আমি একটি আবেদন সরকারকে জানাবো, কঠোর থেকে কঠোরতম অবস্থায় তারা যদি বিচার না করতে পারে, তাহলে তাদেরকে ফ্রি চলতে দেওয়া উচিত। বন্য পশুকে বন্য ভাবেই চলতে দেওয়া উচিত। বাধা দিয়ে যদি খাঁচা শক্ত করতে না পারেন, তাহলে সেই খাঁচাতে এদেরকে ঢোকায় না, এরা আরো ফিউরিয়াস হয়ে যায়। যেটা বলা হয় যে আঘাতপ্রাপ্ত সিংহ, বাঘ আরো ভীষণ। আমরা কিন্তু এই জায়গাতে এই জিনিসটি দেখতে পাচ্ছি। আর এই সেক্টরকে যদি আমরা সঠিক রাস্তায় নিয়ে আসতে চাই, যে কাজটি হবে, সরকার যদি চায় অবশ্যই আনতে পারে। আনতে যদি চায়, তাহলে সরকারকে একটি ম্যান্ডেট জনগণের কাছ থেকে নিতে হবে যে 6 মাস হয়তো বাস চলবে না, আপনারা সেই কষ্ট মেনে নিতে রাজি আছেন কিনা। সেই ধরনের একটি সিচুয়েশনে কিন্তু এদের সাথে ট্যাকল করা সম্ভব। না চালাক, শুধুমাত্র সরকারি গাড়ি চলবে। দরকার হলে এই যানবাহন সেক্টরে স্টেট অফ ইমার্জেন্সি ডিক্লেয়ার করে সমস্ত আর্মি দিয়ে, বিডিআর দিয়ে, তাদের গাড়ি দিয়েই এই 6 মাস চালানো হোক। দেখবেন সমস্ত কিছু
সমাধান হয়ে গেছে। না, আমরা দেখছি যে ওই বাস তো গণপরিবহন তো অনেক বড় বিষয়, বা আমাদের এখানে মিনি বাস বাস আছে। সাধারণত একটা টেম্পুর বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারছেন না। আমি আপনাকে শুধু বলি যে আমাদের একটি অনুষ্ঠানে এসেছিলেন তখনকার এক সময় বছর দুয়েক আগে, উনি এখন অন্য একটি সংস্থায় আছেন, পুলিশ কমিশনার সাহেব। উনি এসে আমাকে বললেন যে উনি ঢাকা শহরে 30টা মিশুক আটক করেছিলেন, সেই মিশুকগুলিকে উনি রাখতে পারেননি, বলে যে ঢাকার এই মিশুকের মালিকরা যে এত প্রভাবশালী সেটা আমার জানা ছিল না। অ্যাকচুয়ালি তো তাই। হ্যাঁ। মিশুকের মালিক তো অনেক পরের কথা, মিশুক মিশুকের চালক বা হেল্পার এরা যে ক্ষমতাশালী, কারণ পৃথিবীর সব জায়গাতেই নাম্বার অফ ক্রিমিনালস আর লেস, বাট দে আর very very united, otherwise they cannot do it. They smuggler, they used to keep their commitment. আপনি এক স্মাগলারের কাছ থেকে জিনিস কিনবেন, পে দেম, আপনার বাড়িতে মাঝরাতে পৌঁছায় দিয়ে আসবে স্মাগলিং গুডস। এই যে তাদের একটা নেটওয়ার্ক, এরা কিন্তু এটার উপরই সার্ভাইভ করে। এবং এরা একটা জিনিসে গত 10-15 বছরের ভিতরে সরকারকে কোণঠাসা করতে করতে, সরকারকে কোণঠাসা করার শব্দটার মানে হচ্ছে এই যে সরকারের জনগণের পয়সায় কেনা বাসগুলিকে সারাদিন বসিয়ে রাখে। ডিস্ট্রিক্টে সরকারি বাস চলবে, অর্থাৎ জনগণের বাস চলবে, সেই বাসের অনুমতি প্রয়োজন হয় এই প্রাইভেট বাস মালিক এবং চালক সমিতির। বিরতিতে যাচ্ছি, অবশ্যই এসে একটু চাবো যে আমাদের রুট সিস্টেমটাই তো রুটের কোনো বিন্যাস নেই, এবং গণপরিবহনের রুট আসলে ঢাকা শহরে আছে কিনা সেটা তো আসলে আছে কিনা, কারণ 101টি রুট কখনো বলেছে, কখনো কেউ কারেক্টলি বলতে পারে না। কারেক্টলি বলতে পারছেন এই রুটটা আমরা কেন তৈরি করতে পারলাম না। এবং গণপরিবহন নিয়ে বলতে চাই যে গণপরিবহন কেন প্রতিষ্ঠিত হলো না, এরকম ঢাকার মতো একটি রাজধানীতে একটা বাস রুট থাকবে, একটা মানে একজন পথচারী বা যাত্রী রাস্তায় নেমে জানবে যে কোন বাসটা দিয়ে উনি কোন গন্তব্যে যেতে পারবেন। না, একটা মজার জিনিস হচ্ছে যে আমরা যদি একটু সময় নিয়েই কথা বলি, যে কোনো একটা ডেভেলপড কান্ট্রিতে মানুষ দুটি কাজ খুব করে এবং সেটার উপর ভিত্তি করে বলা যায় এই শহরটি কত ভালো এবং কত সেফ। একটি হচ্ছে প্রচন্ড হাঁটার ব্যবস্থা থাকা, আরেকটি হচ্ছে গণপরিবহন ব্যবস্থা কত সুন্দর। এই দুইটা জিনিসের উপরই একটি শহর কত উন্নত, একটি দেশ কত উন্নত সেটি বোঝা যায়। যেমন ঢাকা শহরে আমরা যদি সোজা হিসাব করি যে একটি বাসে প্রায় 50 থেকে 80 জন লোক উঠে, ডবল ডেকার যদি হয়। একটি বাস রাস্তায় যতটুকু জায়গা নেয় সেখানে মাত্র দুটি প্রাইভেট কার, দুটি প্রাইভেট কার যদি প্যাকটাপও থাকে তাহলে 10 জন প্যাসেঞ্জার, 10 জন প্যাসেঞ্জার 80 জনের জায়গা নিচ্ছে। আমরা যদি সুন্দর যানবাহনের ব্যবস্থা করতে পারতাম, এই রুট ফ্র্যাঞ্চাইজ যেটা এসটিভিতে বারবার বলা হয়েছে, যে এক্সিস্টিং যে বাস, যতগুলি বাস আছে সঠিকভাবে কেউ তথ্য দিতে পারে না কতগুলি বাস আছে, কতগুলি রুট আছে। এই বাস এবং এই রুটগুলিকে নিয়ে যদি 8টা বা 10টা কোম্পানি করা যেত এবং এক একটা কোম্পানিকে এক একটা রুট দেওয়া হতো, বা 2টা কোম্পানিকে একটা রুট দেওয়া হতো, বাসগুলির একটা বিশেষ রং করা হতো, তাহলে এই যে প্রবলেম তার প্রায় 30 থেকে 40 পর্যন্ত চলে যেত। কিভাবে চলে যেত আমি একটা এক্সাম্পল বারবার দিয়েছি, আবারও দিচ্ছি। সেটা হচ্ছে একটি বাস একটি এবং প্যাসেঞ্জারও ধরে নিলাম একটি, কিন্তু 20টি বাস ওই একজন প্যাসেঞ্জারকে ধরার জন্য তারা প্রচন্ড প্রতিযোগিতা করে, এবং প্রতিযোগিতার রেজাল্ট আমরা দেখতে পাই ঢাকা শহরের এমন কোন বাসের শরীর আপনি দেখাতে পারবেন না যার চামড়া আছে, যার মাংস আছে, যার হাড্ডি আছে, এগুলি কিছুই নাই। এবং সব দিকে অর্থাৎ প্রতিনিয়ত তারা একটা অসম প্রতিযোগিতার ভিতরে আছে নিজেদের ভিতরে। ওই একজন প্যাসেঞ্জারকে তুলতে পারলেই তার আর্নিং। এবং ঢাকার মতো একটা শহরে, রাজধানীতে এই ধরনের মাংস এবং চামড়াবিহীন বাস চিন্তাই করা যায় না। আইনে কিন্তু দেখতে খারাপ এ ধরনের যানবাহন চালানোরও আইন নাই, যেটা পীড়াদায়ক। এবং এই বাসগুলির যদি আমরা সত্যিকার অর্থে ফিটনেসের কথা বলি, ফিটনেস নিয়ে ধরা হয় যে বছরে একবার করে ফিটনেস করা হচ্ছে। ঘটনাটা, ফিটনেস এমন একটা জিনিস, ফিটনেস করে বের হতে হতেও যদি তার লাইট নষ্ট হয় তাহলে ফিটনেস কিন্তু নাই হয়ে যায়। অর্থাৎ ফিটনেস প্রতিনিয়ত করতে হবে, বছরে একবার ক্লিয়ারেন্স নিতে হবে, কিন্তু রাস্তা ফিটনেস কিন্তু সবসময় চেক করার আওতার মধ্যে থাকে। এখন আমরা রুট ফ্র্যাঞ্চাইজের কথা যেটা বলছি, আমরা যদি একটা কোম্পানিতে 10টা বা কি বলে 100টা বাস থাকে, ওই রুটে যদি ওই রঙের 100টা বাস যায় তাহলে ওই বাসটা একটা নির্ধারিত জায়গায় দাঁড়াবে। নির্ধারিত জায়গায় ওই বাস দাঁড়ালে ওর পিছনে যদি ওই কোম্পানির আরেকটি বাস এসে দাঁড়ায়, সে প্যাসেঞ্জার না নিয়েই চলে যাবে, কারণ তাতে তাদের কোনো লস নাই। দিনের শেষে একটি 100টি বাসের
অর্থ এক জায়গায় করে তারা 100 ভাগ করে নেবে এবং এতে দেখা গেছে তাদের আর্নিং হয় অনেক বেশি। এসটিপিতে এটা কিন্তু প্রচন্ড ভাবে বলা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সেটা করা যায়নি। সরকার এবং মালিক পক্ষ আপ্রাণ চেষ্টা করেও করতে পারে নাই। এই বাস মালিক যারা আছেন তাদের বোধহয় এইসব ব্ল্যাক মানি, ইললিগাল মানি এবং পরিচয়বিহীন নিজেদেরকে রাখতে চায় বলে তারা এই কোম্পানির ভিতরে ঢুকতে চায় না, যেখানে খুশি সেখানে চাঁদা দিয়ে ঢুকে পড়ে রাস্তায়। এখন যে বাসটা সাধারণভাবে চলার কথা সে হঠাৎ করে সিটিং সার্ভিস হয়ে গেল, হ্যাঁ। একটা মানে অফিস আওয়ারে, আবার মানে অফ পিক আওয়ারে আবার সে সাধারণ হয়ে গেল। এটা তো ফিটনেস বা রুট পারমিটের মধ্যে নাই। চেঞ্জ হচ্ছে, কারণ প্রথমে যে আলাপ করলাম বাস মালিকদের কাছে সমগ্র সরকার জিম্মি, এই একেবারে জিম্মি, জনগণ তো জিম্মি, সরকার সহ জিম্মি। সরকার কোনো কিছু ইম্পোজ করতে পারছে না। তার বড় প্রমাণ হচ্ছে বিআরটিসির বাস বাংলাদেশের কোথায় চলবে আর কোথায় চলবে না, কোথায় নামানো যাবে আর কোথায় নামানো যাবে না, সেই কাজটিও তারাই করে। শুধু তাই না, বিআরটিসি বাধ্য হয়ে তাদের বাসগুলি এখন বিভিন্ন জায়গায় লিজ দিচ্ছে। তা আমরা তো জনগণের বাস জনগণের কাছে যদি পৌঁছে, রাজনৈতিক কারণ আমাকে ওই যে আবার একটা উদাহরণ দিতে হয় যে আমাকে একজন বিআরটিসির সাবেক এক চেয়ারম্যান বলেছিলেন যে আমি একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দেই, কিন্তু আমার রাজনৈতিক নেতা কর্মীদের কারণে আমি আমার বিআরটিসির বাস কোনো জেলা ঢুকাতে পারি না। এটা প্রত্যেকটা সরকারের সময় একই ঘটনা। তো ওই যে আমি একটি জায়গায় বললাম, বাস মালিকরা এমন কিছু মানুষজন রয়েছে যাদের এই বাসের সাথে সম্পৃক্ততা প্রকাশ করতে চায় না, কিন্তু রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন করে তারা এই পুরো সিস্টেমটাকে নিজেদের আওতার মধ্যে রেখেছে। হোয়ারেজ এই যত বাস আছে এই বাসগুলিকে যদি আমরা সুন্দরভাবে চলাচল করাতে পারি, 10টা 20টা, ঢাকা শহরে যদি 10টা কোম্পানি 10 রঙের বাস থাকে, প্রত্যেকে জানবে কোন রঙের বাস কোথা থেকে কোথায় যায়, টিকিট একটা করে ওই রঙের বাসে উঠলে ওই রং বা ওই নাম্বারের বাস, যখনই এই সিস্টেমটা হবে তখন কিন্তু একটা বাস আরেকটা বাসের মুখের সামনে দাঁড়িয়ে প্যাসেঞ্জার নেওয়া বন্ধ করবে না। আমরা কিন্তু কিছুটা স্বস্তির জিনিস পেয়েছিলাম যে একদম যখন যে উত্তরা থেকে ঢাকা পর্যন্ত প্রিমিয়ার বাস, নিরাপদ বাস, আমাদের যাত্রীরা যারা হুড়মুড় করে বাসে উঠতেন তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে উঠতেন। এখনো টেম্পোতে কিন্তু লাইনে দাঁড়িয়ে উঠে। শুধু তাই না তো, সার্ভিস দিলে তারা এই যে ভাঙ্গাচুরা বাসেও হ্যাঁ এখন লাইনে দাঁড়িয়ে উঠে, পুরুষ মহিলা রোদের ভিতরে বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে কিন্তু লাইন করে ওঠে মানুষ। সাধারণ প্যাসেঞ্জার কিন্তু এখন একটা সিস্টেমে চলে, সব প্রণোদিত সিস্টেম, সেটা কিন্তু চলে আসছে। কিন্তু যাদের জন্য সিস্টেম তারা কিন্তু সিস্টেমটা মানছে না, তারা যখন খুশি চালাচ্ছে, যখন খুশি যে কোনো ভাড়া নিচ্ছে। এগুলি সরকার এগুলিকে হয় আমলে আনেন না, অথবা সরকারের যারা এই কাজটি করার কথা, সমাধান করার কথা, তারাও কি এই বাস মালিকদের সাথে পার্টনারশিপে আছে কিনা এটাও আমার এখন সন্দেহ। তাহলে মানে এই যে রাষ্ট্রীয় কাঠামো বা সরকারি কাঠামোর ঊর্ধ্বে কি না, এটা তো মানে অবশ্যই রাষ্ট্রীয় কাঠামোর ঊর্ধ্বে তো বটেই নেতারা, না হলে একজন এমপি কে পুলিশ খুঁজে পায় না। মানে 350 জন বাংলাদেশের শ্রেষ্ঠ 350 জন ব্যক্তি, এবং আমি এইভাবেও বলি যে যার যে কোনো মুহূর্তে প্রাইম মিনিস্টার হওয়ার অধিকার রয়েছে, সুযোগ এবং ক্ষমতা রয়েছে, সেই মানুষটিকে পুলিশ খুঁজে পায় না। তাহলে এই দুই বিদেশি হত্যাকারীকে কিভাবে খুঁজে পাবে আমি এটা বুঝে উঠতে পারি না, আমার ব্রেনের ভিতরে এটা ঢোকে না। অর্থাৎ তুমি যে কথাটা বলতেছো এই ঊর্ধ্বে তো বটেই, আমাদের কিছু লোক সরকারের ঊর্ধ্বে, এবং সরকারের ঊর্ধ্বের ঘটনার কারণে জাতির পিতা বঙ্গবন্ধু মৃত্যু হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিল আমার চারপাশে চাটার দল, অর্থাৎ উনি ওনার দলীয় লোকদেরকে কন্ট্রোল করতে পারছিলেন না বলেই এই দুঃখের সাথে একটা রাষ্ট্রনায়ক দুঃখ করে স্বীকার করেছিলেন যে আমার চারপাশে চাটার দল। আমি এখন বলি এই চাটার দল চাটতে চাটতে গেলার দল হয়েছে, গিলতে গিলতে রাক্ষস হয়েছে। আমার বর্তমান প্রধানমন্ত্রীর পাশেও তারা রয়ে গেছে, যে কারণে বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন আমাকে ছাড়া আওয়ামী লীগের সবাইকে কেনা যায়। কত দুঃখে ক্ষোভে এই কথা বলেন। অর্থাৎ তুমি যে কথাটা বলছো সেটা হলো বাস্তব ঘটনা। সরকারের বিভিন্ন নীতি নির্ধারণ এবং কার্যকরী প্রতিষ্ঠানের ভিতরে এই ফ্র্যাঙ্কেনস্টাইনরা রয়ে গেছে। তাদের স্বার্থে একটু ব্যাঘাত ঘটলে তারা রাষ্ট্রনায়কদেরকেও এলিমিনেট করতে কোনো রকম দ্বিধা পায় না। আর আমাদের এই যে কথাটা আসলো যে আমরা কেন এই কাজটি করতে পারছি না পারার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে সরকার এই মানুষগুলিকে কন্ট্রোল করতে পারছে না, কারণ এরাই সরকারের ভিতরে রয়ে গেছে। এইখানে প্রতিটি ক্ষেত্রেই যেমন সরকার কন্ট্রোল করতে পারে না কোনো একটা সময় মিলিটারি কু যখন হয়, তাহলে মিলিটারি কু যখন হয় তখন আর্মির একটা বিরাট সংখ্যক সরকারকে ডিজোন করে। বর্তমানে আমরা কিন্তু এই পরিবহন খাতকে আমরা দেখতে পাচ্ছি তারা প্রতিটি ক্ষেত্রে
সরকারকে ডিজোন করে। এদের যে নেতা রয়েছেন তাদের দায়িত্ব হচ্ছে এদেরকে সঠিক পথে নিয়ে এসে তারা যা আর্ন করছে তার চেয়ে বেশি কিন্তু আর্ন করতে পারে। আমরা হিসাব করে দেখেছি যদি সিস্টেমেটিক হয়। ফেলিওরের কারণ কিন্তু ওই যে অন্যায়ভাবে ইল্লিগালি এবং পরিচয় গোপন করে ইনভেস্টমেন্টের কারণে ইভেন যারা নেতা রয়েছেন তারাও এটাকে স্ট্রিমলাইনে আনতে পারছেন না, আমি তাই মনে করি। তবে আমি বর্তমান সরকার যে একটি কাজ করছেন বিআরটি, যেটা বাস র্যাপিড ট্রানজিট, যেটা বোগোটা পৃথিবীর ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সিটি ছিল, এই একটি কার্যক্রমের মাধ্যমেই পুরা বোগোটা শৃঙ্খলা। এখন বিআরটিসির বাসও তো শৃঙ্খলা আনতে পারতো। সেইখানে যদি এই ফ্র্যাঙ্কেনস্টাইনরা যদি বিআরটিসি কে রাস্তা থেকে সরিয়ে ফেলতে পারে তাহলে এই বিআরটির অবস্থা কি? বিআরটি কিন্তু একটা রিভলিউশনারি ঘটনা, এটা যদি সাকসেসফুলি করা সম্ভব হয়, হ্যাঁ, তো সেটা কি তারা দেবে? এই যে তুমি যেটা বললা উত্তরা থেকে একসময় বাস আসতো, আমাদের আত্মীয় স্বজন বাস স্ট্যান্ড পর্যন্ত নিজের গাড়িতে যেত, তারপরে ওই গাড়িতে ওই বাসে করে ঢাকাতে আসতো, কিংবা হেঁটে এসে উঠতো। তো তাহলে সেটা গেল কোথায়? এবং অলওয়েজ সেই বাস একদম একটা সিট খালি থাকতো না, তাহলে এই বাসটা লাভ করতো, লাভ করার পরে সেটা এলিমিনেট হলো কেমন করে? এই যে ওইটা কিন্তু একটা কোম্পানি ছিল, এই কোম্পানি ছিল, মানুষ নিশ্চিত উঠতেন। এই যে অবৈধ আর্থিক সচ্ছলতা নিয়ে যারা এই অন্যায় কাজগুলি করেছে তারা ওই বাসটিকে চলতে দেয়। এবং ঢাকা শহরে আরেকটা বিশৃঙ্খলা আছে যে আপনি বাস মানে বাস তো আসলে খুব কমই দেখা যায়, মিনি বাস চলে, আর নানা রকম ম্যাক্সি, হিউম্যান হোলার, বিভিন্ন রকম টেম্পু, কত রকম বাস যে চলে। দুনিয়ার কোথাও এই জিনিস, বিশেষ করে একটা রাজধানীতে সরকারি এবং পার্টনারশিপে দুটা তিনটা প্রতিষ্ঠানে বাস থাকার কথা। এবং এই বাসগুলি যদি আমরা সিস্টেমেটিক করতে পারতাম তাহলে কিন্তু অটোমেটিক্যালি রিক্সা, বেবি ট্যাক্সি নিজে থেকেই সরে যেত। এটা জোর করে সরানোর কোনো প্রয়োজন হতো না। বাস সার্ভিস সুন্দর থাকা মানেই শুধুমাত্র ছুটির দিন তার প্রাইভেট গাড়ি নিয়ে মানুষ বাইরে বের হতো। এবং আমরা একটা স্টাডি করে দেখেছি ঢাকা শহরের ম্যাক্সিমাম প্রাইভেট গাড়ি শুধুমাত্র সন্তানদেরকে স্কুল কলেজে পৌঁছানোর জন্য, সিকিউরিটির কারণে এবং টাইম মতো পৌঁছানোর কারণে। এবং যতই টাইম মতো পৌঁছানোর চিন্তা করছি ততই আমি রাস্তা দখল করছি, রাস্তা দখল করার সাথে সাথে আমি যানজটে পড়ে যাচ্ছি। এর বিকল্প আমরা এখনো মনে করি 6 মাসের ভিতরে ঢাকা শহরের যানজটের 30 থেকে 40% সমাধান করা সম্ভব। সেটা হলো এক্সিস্টিং বাসগুলিকে নিয়েই যদি আমি 8-10টা কোম্পানি করতে পারি, রুট ফ্র্যাঞ্চাইজ করতে পারি, তারপরে এই বাসগুলিকে আধুনিক বাস দিয়ে রিপ্লেস করতে পারি, 2% 3% ইন্টারেস্ট দিয়ে এই কোম্পানিগুলিকে ভালো বাস দেওয়া এবং এগুলিকে রিমুভ করে ফেলানো, ঢাকা শহরের চেহারা 6 মাস থেকে 1 বছরের মধ্যে পরিবর্তন হবে। এবং এই বিআরটি যদি হয়ে যায়, বাস র্যাপিড ট্রানজিটটা যে কারানীগঞ্জ পর্যন্ত চেষ্টা করা হচ্ছে, এইটাকে যদি বিআরটিসির মতন সারেন্ডার না করে, দেখা গেল যে ওইখানেই প্রাইভেট বাস চলতেছে লাইন ধরে, তাহলে কিন্তু এটা টোটাল ফেলিওর হয়ে যাবে। আমি মনে করি এটাই ভয় করছি। তারপরে মফস্বলে আমাদের বিআরটিসি চলতে দেয় না, দেখা গেল যে এগুলি তো চলতে দেওয়া হচ্ছে না। আর রেলওয়েকে আধুনিক করতে হবে, বিশেষ করে সার্কুলার রেল। আর আমাদের যে খালগুলিকে উদ্ধার করার জন্য আমরা বলছি, পৃথিবীর এখন বহু উন্নত দেশে শুনতে অদ্ভুত লাগবে যে ফ্লাইওভার যেরকম বানানো হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেরকম বানানো হয়, বহু জায়গায় এখন এলিভেটেড ওয়াটারওয়ে বানানো হচ্ছে। কারণ জলযানে খরচ পড়ে কম, জলযান সবচেয়ে সেফেস্ট। মানে অর্থাৎ 50 ফিট 60 ফিট উপরে ক্যানেল বানিয়ে ওয়াটার পাম্প করে সেখানে এখন বোট চালানো হচ্ছে, পর্যটনের কাজ হচ্ছে, প্লাস এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ব্যবস্থা হচ্ছে। যখন মানুষ আকাশে পানি নিয়ে চলাচল, পানিতে চলাচলের ব্যবস্থা সে জায়গায় চলে গেছে, আর সৃষ্টিকর্তা ঢাকার চারপাশে, ঢাকার ভিতরে জলযান চালানোর জন্য প্রাকৃতিক ভাবে আমাদেরকে সুযোগ দিয়েছে, আমরা প্রতিনিয়ত সেগুলিকে ধ্বংস করছি, আমরা এটাই চালু করতে পারছি না। আমি মনে করি, আমি শেষটা এখানেই বলবো যে আমাদের মেধা রয়েছে, আমাদের শক্তি রয়েছে, সামর্থ্য। ট্রেন ঢাকা নারায়ণগঞ্জ চালু হয়েছে গাজীপুরে, কিন্তু এই ডেমো ট্রেনের অবস্থাটা কি? এই ট্রেনগুলির নিয়ম হচ্ছে যেরকম আমি একটু আগে বলি, আমাদের পার্শ্ববর্তী দেশ পশ্চিমবঙ্গে কত দূর থেকে রাত 3টা থেকে তাদের ইলেকট্রিক ট্রেন চালু হয়, সে বান্ডেল টান্ডেল এসব জায়গা থেকে লোকজন এসে অফিস করতে চলে যাচ্ছে। এরা টাইম শিডিউল টু করে, অফিস টাইম, অফিসের পৌঁছানো, অফিস থেকে ফেরত আসা, এগুলি সমস্ত কিছুর সাথে মিলে রেলওয়ে টাইমিং গুলি করে। লোকে বলে
এবং মাঝে মাঝে আমার বিশ্বাস হয় যে এই রেলওয়ে টাইমিং এবং রেলওয়ের টাইম মিস করার সাথে বাস মালিকদের একটা বিরাট সম্পর্ক রয়েছে। রেল সার্ভিস যদি প্রপারলি একটা মানুষ গাজীপুর ময়মনসিংহ থেকে যদি ঢাকায় এসে প্রতিদিন অফিস করতে পারে ট্রেনে, মান্থলি টিকিট এবং কোয়ালিটি ট্রেন যদি দেওয়া হয়, তাহলে কিন্তু বাস সার্ভিসগুলি নিজেদের স্বার্থেই উন্নত করবে, সিস্টেমেটিক করবে। কিন্তু যখন 10টা বাস 1000 প্যাসেঞ্জার, এইটাকে যদি তারা মনোপলি ধরে রাখতে পারে, তারা কিন্তু বাসের সিস্টেমের উন্নতি করবে না। কিন্তু তখন ট্রেন প্রতিযোগিতা আসবে, যখন ট্রেন এবং বাসের প্রতিযোগিতা হবে, তখন একটা মানুষ শুধুমাত্র ট্রেন এবং বাস চয়েস করবে সময়ের কথা চিন্তা করে। দেখা যাবে যে ট্রেনে আসা যায় কিন্তু সময় বেশি লাগছে, কিন্তু বাসে আমি কমফোর্টেবলি কম সময়ে যেতে পারবো। এই কম্পিটিশনটার মাধ্যমেই কিন্তু আমরা পুরা যানজট মুক্ত একটি ঢাকা শহর, উন্নত যানজট মুক্ত একটি ঢাকা শহর তৈরি করতে পারবো। রেলওয়ে, বর্তমান সরকার রেলওয়ের উন্নয়নের ব্যাপারে বহু বছর পর এই একটা কি বলবো ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে, উদ্যোগ নিয়ে গেছে। এবং রেলওয়েকে ধ্বংস করার পিছনে কিন্তু বিদেশি শক্তি এই বাস বিক্রি করার জন্য এবং এই রাস্তাঘাটের পয়সা দিয়েছে, রাস্তাঘাটের পয়সা দিয়ে ট্রেনটাকে ধ্বংস করে দিয়েছে। আমরা যদি স্বাধীনতা পরবর্তী হিসাব করি, ওয়ান অফ দ্য রিচেস্ট অর্গানাইজেশন ওয়াজ দ্য রেলওয়ে। হাইয়েস্ট ল্যান্ড হচ্ছে তাদের, ইনফ্রাস্ট্রাকচার তাদের সবচেয়ে বেশি ছিল। খালি এটাকে ধরে রাখতে পারলেই আমরা আজকে কোনো অবস্থা হতো না, যেটা ভারতের দিকে তাকালে আমরা দেখতে পাই। ট্যাক্সি ক্যাবের কথা বলতে চাচ্ছিলাম আমি। ট্যাক্সি ক্যাব একটা বোধহয় ঢাকাই একমাত্র শহর যেখানে ট্যাক্সি ক্যাবের কোনো অস্তিত্ব নাই। যতবার নামলো ততবার ধ্বংস হলো। কারণ ট্যাক্সিতে মানুষ ওঠে সময় মতো একটা জায়গায় পৌঁছানোর জন্য। যানজট থাকলে কিন্তু ট্যাক্সি ক্যাব প্রফিটেবল হয় না। কারণ একটি জায়গায় 1 ঘন্টা যদি বাস ট্যাক্সিটি দাঁড়িয়ে থাকে, তাহলে 300-400 টাকা তার বিল চলে আসবে। হয়তো ওঠার কথা 100 টাকা, সেখানে 400 টাকা চলে এসছে। যে কারণে এই ব্যবসাটা সঠিকভাবে কাজ করছে না এবং কয়েকবার চেষ্টা করা হয়েছে, টোটালি ফেল করছে। এবং মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষ যেতে চলাচল করে সিএনজি অটোরিকশা যদি আমরা বলি, সেই অটোরিকশার মধ্যে তো কোনো নিয়ন্ত্রণ নাই, তারা যেমন আমাদের কোনো ট্রান্সপোর্টেই নাই। আমি যদি ইতিহাস থেকে নেই, পাকিস্তানের সময় প্রতিটি রিকশাওয়ালার হাতে এই পিতলের ব্যান্ডে তাদের লাইসেন্স নাম্বার এবং তার হেলথ সমস্ত কিছুর ইনফরমেশন দেওয়া থাকতো। এবং এক রিকশাওয়ালা জোন ভাগ করা ছিল, যে মিরপুরের রিকশা শহরে ঢুকতে পারতো না, পৌরসভা ভিত্তিক। হ্যাঁ, তো পৌরসভা ভিত্তিক কিন্তু এরকম ছিল। তার মানে একটি দেশে উন্নত ছিল, দিনের শেষে আমরা অনুন্নত একটি দেশে পরিণত হচ্ছে। এটা তো আমাদেরকে খুব পীড়া দেয়। আর আমরা তো এই জিনিসগুলো আমাদের নিজেদের চোখে দেখেছি। রিকশা আগে আইন মেনে চলতো, রিকশা ব্যবস্থাপনা অনেক সুন্দর ছিল, মালিকদের ইতিহাস ছিল। এখন সবাই রিকশার মালিক, হিসাবে বলা হচ্ছে 100 রিকশা, দেখা গেল 1000 রিকশা। এই যে রেশিও, এগুলির থেকে বের হয়ে আসার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে এই যে টেম্পুর কথা বললেন, বেবি ট্যাক্সি বললেন, এগুলি সব কিছু থেকে বের হয়ে আসা সম্ভব রেল এবং জলযান এবং ইউনিক বাস সার্ভিস যদি আমরা করি। এই রাস্তায় আমরা তখন রিক্সা দেখতে পারবো না, বেবি ট্যাক্সিও খুব কম দেখতে পাবো, ট্যাক্সি ক্যাব দেখতে পাবো, প্রাইভেট কার শুধুমাত্র ছুটির দিনে আমরা দেখতে পাবো, কারণ বিশেষ প্রয়োজনে বাড়িতেই এগুলি থাকবে। এই কাজগুলি কিন্তু একটার সাথে আরেকটা লিঙ্কড। এই লিঙ্ক নিয়ে যদি আমরা কাজ করি এবং আমাদের শ্রমিক নেতা যারা আছেন তারা অসম্ভব শক্তিশালী, অসম্ভব মেধা সম্পন্ন, তাদেরকে নিয়ে সমন্বিতভাবে, আমি মাঝে মাঝে মনে করি এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, মালিক পক্ষকে যদি আমরা কনভিন্স করতে পারতাম, বোঝাতে পারতাম, তাদের আয় বৃদ্ধির রাস্তাগুলি দেখাতে পারতাম, তাহলে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তারা এই রুট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে ঢাকা শহরের বাস সার্ভিসকে চেঞ্জ করে ফেলতো এবং যানজট আমাদের হিসাবে 30-40% এক্সিস্টিং, মানে বিরাট অর্থ বিনিয়োগ ছাড়াই করা সম্ভব। আমি আবারও মনে করি সম্ভবের কথা বলা হচ্ছে অনেক আগে, কিন্তু সেই সম্ভবের দিকে যাওয়া হচ্ছে না। এটা সম্মিলিতভাবে করতে হবে। এটা যেরকম উদ্যোগটা কে নিবে, কারা নিবে? প্রথমে হচ্ছে যানবাহনের মালিকানা কোন মন্ত্রীর হাতে। আচ্ছা, এইখানেও আবার দেখা যায় যে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে এটা আছে। আরেকটা হচ্ছে এই যানবাহনের শ্রমিকদের লিডারশিপ কার হাতে, মালিক পক্ষের লিডারশিপ কার হাতে, এই তাদেরকে নিয়ে যদি আমরা বুঝাতে পারি এবং ওয়ার্ল্ড ওয়াইড যে সিস্টেম, সেই সিস্টেম নিয়ে, কারণ ওনাদের ক্ষতিগ্রস্ত
করাও কিন্তু ঠিক হবে না, কাদের একটি বাচ্চার পিছনে হয়তো কয়েকশো লোকের রুজি রোজগার রয়ে গেছে। এটাকে আমরা আধুনিক করতে চাচ্ছি, আর কিচ্ছু না, শৃঙ্খলা না, শৃঙ্খলায় নিয়ে আসা। আধুনিক করা মানে শৃঙ্খলা। আরেকটা জিনিস বলা যায় এটা সেবা, অবশ্যই বাণিজ্যের পাশাপাশি এটা সেবা। বাণিজ্য দেওয়া মানে, বাণিজ্য সঠিক বাণিজ্য দেওয়া মানে সেবা, সেবা দেওয়া। এই সেবার মনোভাব নিয়ে যদি আমি ব্যবসা করি তাহলে কিন্তু বহু প্রবলেম সমাধান করা সম্ভব। এবং কিছু কিছু প্রবলেম আছে যে প্রাথমিকভাবে আমার ক্ষতি হতে পারে, কিন্তু আমি চোখের সামনে দেখতে পাচ্ছি দীর্ঘমেয়াদে। আমি এটাকে ওইভাবে বলি, আমি যখন একটি আম গাছ লাগাই, পরের দিনকে আমাকে আম দেয়, লাউ গাছ দিতে পারে কিন্তু আম গাছ কিন্তু দেবে না। আম গাছ যদি আমি লাগাই, আম গাছের যত্নটি যদি নেই, এটা কিন্তু পরবর্তীতে জেনারেশন ওয়াইজ সার্ভিস দেবে। এই চিন্তাটা যদি আমার মাথায় রাখি তাহলে কিন্তু আমরা বহু প্রবলেম সলভ করতে পারি। আর আমি প্রচন্ড ভাবে বিশ্বাস করি যে দেশ 9 মাসের ভিতরে স্বাধীনতা আনতে পারে, সেই দেশে মানুষ পারে না এরকম কোনো কাজ নাই। আপনাকে ধন্যবাদ অবশ্যই আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই নিরাপদে থাকুন, সুন্দর থাকুন।